রাফসান, শুনছিস তোর গার্লফ্রেন্ডে নাকি এডস হয়েছে? কি কি বললি? ঝিনুকের আবার কখন এডস হলো? বলেই হতাশ চোখে তাকায় রাফসান নীলিমার দিকে। ফ্যাকাশে রং ধারণ করেছে ওর সমস্ত শরীর। নীলিমা ওর কাঁধে হাত রেখে বলল, ঝিনুক সত্যিই তোকে কিছু বলেনি? না, আমাকে তো কিছু বলেনি। আর ওর এডস হয়েছে তোকে কে বলল? আমার জানা মতে ঝিনুক এমন কোনো বাজে কাজ করবে না যেটাতে ওর এটা হবে। রাফসান, তুই হয়তো জানিস আমি ঝিনুকের বেস্ট ফ্রেন্ড। আমি কেনই বা ঝিনুকের নামে মিথ্যে অপবাদ দেব বল? না, এটা আমি কখনোই বিশ্বাস করি না যে ঝিনুক 3 বছর রিলেশনশিপে থেকেও জড়িয়ে ধরতে 10 বার ভাবতো, সে এমন হতে পারে না। তোর বিশ্বাস হচ্ছে না তাই তো? আচ্ছা, ওকে ফোন দিয়ে জিজ্ঞেস কর ও কোথায় আছে। সাথে সাথে ঝিনুকের ফোনে ফোন দিল। রিং হচ্ছে, রিসিভ করার মানুষ নেই। ঝিনুক ওর দাদুর পাশে বসে আছে। অসুস্থ দাদু হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। এমন সময় রাফসানের ফোন রিসিভ করা মানসিক অবস্থায় নেই, তাই রিসিভ করছে না ও। 2বার রিং হওয়ার পরই ঝিনুক ওর ফোন বন্ধ করে ফেলে। রাফসান দুশ্চিন্তায় পড়ে। নীলিমা বলে, তোর সাধু প্রেমিকা তোর ফোন রিসিভ করলো না? ঝিনুক আমার এক আঙ্কেলের হাসপাতালে ভর্তি ছিল। সেই আমাকে বলেছে ওর এডস হয়েছে, আর আমাকে কত শত বকা দিয়ে গেছে ওর মতন মেয়ে আমার বান্ধবী বলে। বিশ্বাস না হলে জয়, শিমুল, সুমিতকে জিজ্ঞেস করতে পারিস। আমরা একসাথে দেখা করে আসছি। রাফসান, নীলিমা যা বলছে সব সত্যি। পিছন থেকে জয় বলে উঠল। নীলিমা কেঁদে দিয়েছে। জয়, সুমিতের চেহারায় বিষণ্ণতার ছাপ। রাফসানের মনে ভাঙনের সৃষ্টি। ও বিশ্বাস করতে শুরু করে নীলিমার কথাটা। ও ভাবে বেস্ট ফ্রেন্ড কখনো মিথ্যা বলবে না তার বান্ধবীর সম্পর্কে। জয়, সুমিতের সাথেও ওর তো তেমন কোনো শত্রুতা নেই, ওরা মিথ্যে বলবে কেন? ঘৃণা জমে যাচ্ছে ঝিনুকের ওপর। নোংরা নর্দমার কীট মনে হচ্ছে ওকে এখন। নিজের ওপরেও বিশ্বাস হারিয়ে ফেলছে রাফসান। নীলিমা টেনে নেয় বুকে। রাফসান কাঁদছে আর ভাবছে এতদিন কতটা ভুল করেছে ও। একটা নোংরা মেয়ের সাথে রিলেশন রেখেছিল, অথচ নীলিমা হাসছে রাফসানকে বুকে নিয়ে। ওদের মায়াজাল ভেদ করে নীলিমার বিষাক্ত ভাবনা ওর মনে গেঁথে দিয়েছে। সফল সে আজ। অনেকটা সময় নীলিমার বুকে মাথা রেখে কাঁদে রাফসান। একটা সময় নীলিমা বলে ওঠে, যে নোংরা তাকে মনে রেখে কি লাভ বল? নতুন করে ভাবতে শুরু কর। তুই ভাব, যে মেয়েটা এত নোংরা সে কিভাবে এতদিন তোকে ঠকাচ্ছিল। আজ যদি আমি না জানতাম তাহলে তোর জীবনে কত বড় ক্ষতি হতো ভাবছিস কখনো? রাফসান মাথা নাড়ায়। নীলিমার কথা সত্যি মনে হচ্ছে এখন। সত্যটা যাচাই করার প্রয়োজনটুকুও মনে হয়নি ওর। ঝিনুকের ফোন বন্ধ, তাই টেক্সট করে রাফসান, তোর মতন নর্দমার কীটের সাথে এতদিন আমার সম্পর্ক রাখাই ভুল ছিল। গুড বাই। এটা লিখে সেন্ড করেই রাস্তার ধারে ফোনটা ফেলে দেয় ও। ঝিনুকের কথা বারবার মনে হচ্ছে। যত মনে পড়ছে তত ঘৃণা জমছে। মিথ্যের মাঝে আটকে গেছে ঝিনুক। আজ থেকে কিছু মাস আগের কথা। নীলিমা বড়লোক বাবার একমাত্র মেয়ে। যেমন জেদি তেমন হিংসুটে। অন্যের সুখ দু চোখে মোটেও দেখতে পারত না, বিশেষ করে ঝিনুকের। ওরা দুজন প্রাণের বান্ধবী হলেও নীলিমা একদম সহ্য করতে পারত না ঝিনুককে। এর মাঝে নীলিমা রাফসানকে ভালো লাগতে শুরু করে। ও দেখে রাফসান আর ঝিনুকের প্রেম, খুনসুটি ভালোবাসায় মেতে থাকে দুজন। নীলিমা ভাবে, যদি ওর মতন একজন জীবনসঙ্গী পায় তাহলে পুরো জীবনটাকে উপভোগ করা যায়। রাফসানকে পাওয়ার জন্য কত কিছুই না করে, সব কিছু ঝিনুকের চোখের আড়ালে। দুজনকে আলাদা করার জন্য যত রকম চেষ্টা চালানো যায় সব করে, কিন্তু সফল হয়নি কখনো। আর যখন নীলিমা ওর দুর্বলতা পেয়েছে, সাথে সাথেই নোংরা ষড়যন্ত্রের চাবি চালিয়ে দিয়েছে। তাতে সফলও হয়েছে। রাফসান আজ বাসায় যায়নি, জয়ের সাথে থাকছে। ও ড্রিঙ্ক করেছে, নেশার মাঝে নিজেকে ডুবিয়ে ফেলেছে জীবনের ভুলগুলো। আসলে রাফসান যেটা ভাবছে সেটা সম্পূর্ণ ওর চোখের ধুলো, তবুও ওটাই আজ সত্যিতে পরিণত হয়েছে। এই নীলিমা, আমাদের টাকাগুলো পরিশোধ কর। জয় রাফসানকে নিয়ে যাওয়ার পরেই কথাটা বলল শিমুল।
ওদের চক্রান্তের কারণেই আজ নীলিমা সফল হয়েছে। নীলিমা হাসি মুখে ওদের দিকে 2 লাখ টাকা ছুঁড়ে দেয়। লুফে নেয় ওরা। ভাবেনি একবারও একটা মেয়ের জীবনে এটার প্রভাব কতটা পড়বে। শুনেছি গুজব বাতাসের গতিতে বৃদ্ধি পায়। তেমনই হচ্ছে। যে কথাটা শুধু নীলিমার কাছ থেকে শুরু হয়েছে, সেটা এখন পুরো বন্ধু মহলের সবাইকে ছড়িয়ে পাড়া মহল্লায় গিয়ে আটকেছে। কানাঘুষো কথায় মহিলারা ছিছি করছে। অন্যদিকে ঝিনুকের কোনো খবর নেই কারোর কাছে। সবাই ভাবছে যেটা শুনেছে সেটাই সত্যি। এ কাজ করার পরে কোন মুখ সমাজের মাঝে দেখাবে, তাই তো মুখ লুকিয়ে পালিয়েছে। 2 দিন পরে যখন ঝিনুক শহরে ফেরে, চারিদিকে শুধু নোংরা চোখ দেখে। সবার মুখে একটাই কথা, পতিতালয়ের পতিতা আসছে ভদ্র সমাজে। কারণটা কি বুঝতে পারে না। পরিবারের সবাই যেন এক জেলখানায় এসে পড়েছে। চারিদিকে নানান কথা তাকে বন্দি করে রেখেছে 4 দেওয়ালে। অন্যদিকে রাফসানের কোনো খোঁজ নেই। নেই কোনো বন্ধু বান্ধবীদের খোঁজ। ফোনের ওই মেসেজটির দিকে তাকিয়ে থাকে সবসময়ও। যখন বাসার কাজের মেয়ের কাছে জানতে পারে ঝিনুকের নামে এই কথা রটিয়েছে, তখন ওদের সম্পূর্ণ পরিবার ভেঙে পড়ে। ঝিনুক সুইসাইড করার জন্য প্রস্তুত হলে তার মা তাকে ভরসা দেয়। সমাজের মানুষগুলো মনে হয় ওদের বাঁচতে দেবে না, তাই কাউকে দেখলেই দূরে দূরে থাকে। কেউই তাদের কথা শুনতে চাইছে না। একটা সময় বুঝতে পারে তারা এই শহরের জন্য তারা মরে গেছে। রাতের অন্ধকারে চোরের মতন পালিয়ে গেছে তারা। কোথায় গেছে কেউ জানে না। ভদ্র সমাজ গুজবের নিচে চাপা পড়ে মারা গেছে ওদের কাছে। প্রায় বছরখানেক পেরিয়ে গেছে। রাফসান নীলিমার হয়েছে, নতুন করে বাঁচতে শিখেছে। তখনই আবারও ঝড় আসছে ওদের মাঝে, একটা কুরিয়ার পার্সেলের মাধ্যমে। পার্সেলটা অফিস থেকে নয়, একজন আগন্তুকের কাছ থেকে আসে। ডেলিভারি বয়কে 5,000 টাকা দিয়ে পার্সেলটা নীলিমার কাছে পাঠায়। অনেক ভারী পার্সেল, ওপরে বড় বড় করে লেখা সারপ্রাইজ। নীলিমা মুচকি হাসে, ভাবে পাগল রাফসান কি সারপ্রাইজ দেবে। উত্তেজনায় তাড়াতাড়ি পার্সেলটা খুলতেই শিমুলের শরীরের একটি কাটা অংশ ওর সামনে ভেসে আছে। চিৎকার দিয়ে পিছনে ছিটকে পড়ে নীলিমা। খুন খুন লাশ বলে চিৎকার করতে থাকে। রাফসান, শুনছিস? নীলিমাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। ও নাকি শিমুলের খুন করেছে। পাড়াপড়শিরা বলা বলি করছে নীলিমা শিমুলের খুন করেছে। তারা নাকি নিজ চোখে দেখেছে। নিলয় দৌড়ে এসে রাফসানকে কথাটা বলল। ফোন বন্ধ ছিল, তাই দৌড়ে আসতে হয়েছে ওকে। হাঁপাচ্ছেও। একটু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল নিলয়। আতঙ্কে সমস্ত শরীর কাঁপছে। রাফসান তাকিয়ে দেখে নিলয়কে। উত্তেজিত কণ্ঠে বলল, কি এসব কি বলছিস আজে বাজে? একটু আগেও তো ওর সাথে কথা বলে আসলাম। বিশ্বাস কর ভাই, আমি নিজ চোখে দেখে আসলাম। পুলিশ নীলিমাকে অ্যাম্বুলেন্সে ওঠাচ্ছে হাসপাতালে নেওয়ার জন্য। কোথায় নিয়ে যাচ্ছে? শুনেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে রাফসান বাইক স্টার্ট দিয়ে নিলয়কে উঠতে বলে। গন্তব্য মেডিকেল কলেজ। এক সময় এমনই এক গুজবের নিচে চাপা পড়ে সে। আধমরা জীবন থেকে হাত ধরে টেনে তোলে নীলিমা। দীর্ঘ 1 বছর অনেক কিছু পাল্টে গেছে। কারোর চুলে জট বেঁধেছে পাগলের ন্যায়, কারোর সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে অপ্সরার ন্যায়। কিছুদিন হলো রাফসান জানতে পারে ঝিনুকের সাথে যেটা হয়েছে সেটা ধোঁকা। মেডিকেল রিপোর্ট ভুল ছিল। অবশ্য সংবাদটা নীলিমায় হাউমাউ করে কান্না করতে করতে বলেছিল রাফসানকে। ওকে বোঝাতে চাইছিল নীলিমাও দুঃখী ঝিনুকের মৃত্যুতে। যখন ঝিনুক নিরুদ্দেশ হয় তখন সবাই ভাবে ঝিনুকের মৃত্যু হয়েছে। কিন্তু রাফসান যখন জানতে পারে ঝিনুকের সাথে যা হয়েছিল সেই ঘটনা, তারপর ওর ধারণা পাল্টে যায়। রাফসান ভাবে ঝিনুক আজও বেঁচে আছে। সেই আশায় অনেক খুঁজেও পায়নি তাকে। রাফসান আজ যেটা, সেটা শুধুই অভিনয়। ভিতরের আমিটা শুধু একজনারই। নীলিমার সাথে রিলেশন চলছে আজ 6 মাস। কয়েকবার রুম ডেটের অফারও দেয় নীলিমা। রাফসান সরাসরি বারণ করে তাকে। এ নিয়ে প্রায় ঝগড়া হতে থাকে ওদের মাঝে। তারপরে আজ এমন ঘটনা ঘটে গেছে। অসুস্থ অপরাধী নীলিমার কাছে চলে আসে রাফসান। বাহিরে পুলিশ কড়া নজরদারি চলছে। রাফসান ওর সাথে দেখা করার জন্য কয়েক জায়গায় রেফারেন্স নিয়ে দেখা করতে ঢুকলো। বাচ্চাদের মতন লাগছে নীলিমাকে।
এলোমেলো চুলে শুয়ে আছে। রাফসান আস্তে করে নীলিমার মাথায় হাত বুলিয়ে দিতেই শিউরে ওঠে ও। চোখ মেলে তাকিয়ে রাফসানকে দেখে জড়িয়ে ধরে, কান্নামাখা কণ্ঠে বলল, জানো রাফসান, আমি এসবের কিছু জানি না, কিছু করিনি আমি। হঠাৎ একটা পার্সেল আসে আমার নামে, কে বা কোথা থেকে আসছে কিছুই জানি না আমি। ভাবছিলাম তুমি পাঠিয়েছো, কিন্তু যখন বক্সটা খুলি। তারপর আর কিছু বলতে পারে না, হকচকিয়ে কান্না করতে থাকে। রাফসান সাহেব, আপনার এখন যেতে হবে। পিছন থেকে এসপি আরিফ সাহেব কথাটা বলে উঠল। স্যার, আপনি ওকে এভাবে আটকে রাখতে পারেন না। সন্দেহের ভিত্তিতে কাউকে এভাবে গ্রেপ্তার করা আপনার আইনের বাইরে। আপনি কি আমাকে এখন আমার কাজ শেখাতে আসছেন মিস্টার রাফসান? আমি জানি আমার কাজ কি। আপনার কাজ আমি শেখাতে পারবো না। আপনি অপরাধী কে সেটা বের করুন, সক্ষম প্রমাণ নিয়ে কথা বলুন যে খুনটা নীলিমাই করেছে। মৃত ব্যক্তির দেহ নীলিমার কাছে পাওয়া গেছে, এর চাইতে শক্ত প্রমাণ আর কি চাই? এমনটাও তো হতে পারে যে কেউ নীলিমাকে ফাঁসাতে চাইছে, সেটা আমরা তদন্ত করে বলবো। ততদিন নীলিমা আমাদের হেফাজতে থাকবে। আর যদি প্রমাণ হয় নীলিমাকে ফাঁসানো হচ্ছিল, তখন কি করবেন? ওকে মুক্ত করে দেওয়া হবে, কিন্তু তার মাঝে যে কষ্ট নীলিমা ভোগ করবে সেটাই দায়ভার কি আপনি নেবেন? সমাজের মানুষ তো ওকে খুনির অপবাদ রটাবে, সেটার দায়িত্ব কি আপনি নেবেন? দেখুন মিস্টার রাফসান, আপনি বেশি কথা বলছেন। আমি মোটেও বেশি বলিনি। নীলিমাকে আমার সাথে নিয়ে যাব। আপনি আপনার তদন্ত কমিটি গঠন করুন। যখন প্রমাণ হবে তখন সবকিছু করার অধিকার আপনি পাবেন। আর হ্যাঁ, আপনার প্রমাণ হিসাবে নীলিমার ফ্ল্যাটের সামনে সিসি ক্যামেরার ফুটেজ চেক করে দেখতে পারেন নীলিমাকে ফাঁসানো হয়েছে কিনা। অবশ্যই আপনি আমাকে প্রমাণ দিলে আমি ওকে ছাড়তে বাধ্য, তবে ও আমাদের নজরবন্দি থাকবে। সেটা আপনি যাই করুন, আমার বিশ্বাস এ কাজ নীলিমা করেনি। তারপর কেউ কোনো কথা বলেনি। প্রমাণের জন্য সবাই ফিরছে নীলিমার অ্যাপার্টমেন্টে। হাসপাতাল থেকে বাহির হতেই সামনাসামনি হয় ঝিনুকের আম্মু। রাফসান থমকে যায়। আন্টির চেহারা আর আগের মতন উজ্জ্বলতা নেই, কেমন যেন শুকিয়ে গেছে। কেমন আছেন আন্টি? কোনো জবাব নেই তার। পাশ কাটিয়ে চলে যাচ্ছিল সে। আবারও রাফসান বলল, আন্টি, ঝিনুক কোথায়? কেমন আছে ও? এবার সে দাঁড়ায়। ছলছল চোখে রাফসানের দিকে তাকিয়ে ওর গালে দুটো থাপ্পড় দেয় সে। তারপর এক মুহূর্তের জন্য ওদের সামনে থাকেনি ঝিলিকের আম্মু। পিছু ফিরে তাকিয়েও লাভ হয়নি রাফসানের, তাকে আর দেখতে পায়নি। নীলিমার অ্যাপার্টমেন্টে এসে আরিফ সাহেব সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখল সত্যিই নীলিমাকে ফাঁসানো হচ্ছিল। সুন্দর একটা বক্স নিয়ে একজন ডেলিভারি বয় নীলিমাকে পার্সেলটা দিয়ে গেছে। দুঃখিত বলে আরিফ সাহেব প্রস্থান করেন। নীলিমা ওর আম্মুর কাছে চলে যায় তার রুমে। ওর আব্বু ব্যবসায়ের কাছে দেশের বাইরে, তার কাছে এসব যা কিছু হয়েছে সে কিছুই জানে না। রাফসানের আর কাজ নেই ওদের বাসায়, ও এখন একটু একা থাকুক। সন্ধ্যাও নেমে আসছে, একটু কাজ করতে হবে রাফসানের, তাই চলে যায় ও। মাঝরাতে ঘুটঘুটে অন্ধকারে একলা বসে আছে নীলিমা। চারিদিকে শুধু হাহাকার, কানের ভিতরে মৃত্যুর সুর বাজে। বাতাসে তীব্র ভেজা ঘ্রাণ, মৃত্যুর স্বাদ যেন নীলিমা অনুভব করছে। সামনে দাঁড়িয়ে আছে শিমুলের দেহ, পাশেই সুমিত মৃত্যু কামনা করছে, ছটপট করছে ফ্লোরের পাড়ে। দু হাত দিয়ে নীলিমা নিজের চুল ছিঁড়ছে, তবুও ঘিন ঘিনে অনুভব ওকে মৃত্যু মনে করিয়ে দিচ্ছে। রাফসান, আমি বোধহয় মারা যাব আজ এই মুহূর্তে। এ যন্ত্রণা আর সহ্য হচ্ছে না যে, প্লিজ আসবে শেষ দেখা দিতে, নয়তো মৃত্যু শেষ প্রহরে একটা অতৃপ্ত হয়ে চলে যাব। চারিদিকে অন্ধকার ছেয়ে আসছে। নীলিমা রাফসানের ফোনে ফোন লাগিয়ে কথাগুলো বলছে আর দেখছে শিমুলের দেহ অন্ধকারে মিশে যাচ্ছে। রক্তবর্ণ ধারণ করেছে চারিদিক। সুমিতের ছটপটিয়ে মৃত্যু যেন এক কল্পনার মতন। নীলিমা চোখ বুজে আসছে, ভয়ে একদম চুপসে গেছে। ঘোর কাটে রাফসানের কথায়। এই যে, তুমি কি এখনো শিমুলকে নিয়ে ভাবছো? তাই হয়তো ভয় পাচ্ছ। আম্মুর রুমে চলে যাও। প্লিজ রাফসান, একবার বাসার নিচে আসো, একটু দেখবো তোমায়, প্লিজ প্লিজ। এত রাতে কি করে যাব বলো? আমি মরে গেলে তখন আসবে তুমি? তখন তো আমি আর থাকবো না, তাহলে তুমি কাকে দেখবে? থাপ্পড় চেনো? থাপ্পড়
একদম গাল লাল করে দেব এসব কথা আবারও বললে। দেখবে তুমি আস্তে আস্তে আমি মরে যাব, তখন তুমি চাইলেও আমার দেহ স্পর্শ করতে পারবে না। থাপ্পড় তো অনেক দূরের কথা। রাফসান বুঝতে পারে নীলিমা ভয়ে একদম জড়সড় হয়ে গেছে। কিসব আবোল তাবোল বকছে নিজেও জানে না, হয়তো মাথা বিগড়ে গেছে। এখন যদি না যায় তাহলে কিছু একটা উল্টোপাল্টা করে বসতে পারে। কিন্তু আমি চাই না নীলিমা এত তাড়াতাড়ি চলে যাক দুনিয়া ছেড়ে। একটু একটু করে মারতে চাই ওকে। সেদিনই ওকে মেরে ফেলতে পারতাম যেদিন জেনেছিলাম ঝিনুকের নামে মিথ্যে অপবাদ রটানোর পিছে ওরই হাত ছিল। আমি চাই না ওকে একবারে শেষ করে দিতে। তিল তিল করে কষ্ট পেয়ে যখন ওর মৃত্যু দেখব তখনই হবে আমার শান্তি। মানুষ সুখে ডায়েরিতে লেখে অথবা প্রচণ্ড কষ্টে যখন তিলে তিলে মৃত্যু হয় তখনও লেখে। রাফসানও পেয়েছিল দুটো ডায়েরি, একটা তিলে তিলে মৃত্যুবরণ করা ঝিনুকের, আর একটা জেদি মেয়ের কাউকে ধোকা দিয়ে নিজের ভালোবাসা আদায় করার কথা লিখেছিল। সেদিনই রাফসান প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু ও নেয়নি। নীলিমার ভালোবাসা নিয়ে যেদিন খেলা করবেও সেদিনই বুঝবে নীলিমা একজন ভালোবাসার মানুষকে কতটা দূরত্বে রাখলে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যায়। বুঝবে সেদিন ঝিনুকের কষ্ট। শত চেষ্টা করেও পারবে না তার ভুল শুধরে নিতে। তাই আজও অভিনয় করে যাচ্ছে রাফসান। ফোনের ওপাশ থেকে গোঙানির শব্দ আসছে। অল্প নিঃশ্বাস ফেলে রাফসান বলল, আচ্ছা বাবা, আমি আসছি, তুমি বাহিরে আসো, বলেই ফোন রেখে দেয় রাফসান। নীলিমা হন্তদন্ত হয়ে উঠে বসে। শীত করছে, শরীরের টেম্পারেচার কমছে না, বেড়েই যাচ্ছে। প্রচণ্ড পরিমাণে জ্বর আসছে আবার। বিছানার চাদরটা ভালো করে পেঁচিয়ে নিয়ে কোনো রকমের নিচে নামছে। লিফট চালুই ছিল, তাই সহজেই নামতে পেরেছে। কই যান আপা, গেট তো বন্ধ। পিছন থেকে দারোয়ান বলল কথাটা। নীলিমা বলল, গেট খুলে দেন, আমি বাইরে যাব। আপা, বড় সাহেবের বারণ আছে, রাত 12টার পরে গেট খোলা। আপনি জানেন না আপনার বড় সাহেব আমার কথার ওপরে কথা বলে না? আপনার সাহস হয় কিভাবে? আমি বলছি আপনি গেট খুলে দেবেন। আপা, আমি বড় সাহেবকে ফোন দিচ্ছি। আপনারে গেট খুলতে বলেছি, গেট খুলুন, নয়তো সকালবেলা চাকরিও হারাতে পারেন। গরিব মানুষ চাকরি পেলে খাবে কি সেই ভয়েই চুপসে গেছে। বড় সাহেবের আদরের একমাত্র মেয়ে সব কিছুই করতে পারে, বারণ করার সাধ্য নেই। আপা, কই যাইবেন? আমি কি আসবো আপনার সাথে? দরকার নেই, আমি গেটের বাইরেই আছি, আপনি গেট খুলুন। নীলিমা গেটের বাইরে এসে দাঁড়িয়ে আছে। নিস্তব্ধ শহর। নীলিমার শরীর জমাট বাঁধছে, ঝাঁকুনি দিয়ে উঠছে বারবার। তবুও সে দাঁড়িয়ে আছে রাফসানের জন্য। মেয়েটার ভালোবাসায় কোনো কমতি নেই, তবুও সে ভালোবাসার কোনো মূল্য নেই। কারোর জীবনের সাথে খেলা করে ভালোবাসা পাওয়ার চাইতে একা থাকা অনেক ভালো। রাফসান আসছে ওর সামনে, চোখে চোখ রাখছে না ও ভয়ে। যদি ওর ভালোবাসায় রাফসানের অভিনয় ধরা পড়ে? নীলিমা জাপটে ধরে রাফসানকে। মনে হচ্ছে ওকে কেউ নিয়ে যাচ্ছে। নীলিমার সবকিছু যেন আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। ওর ভাবনায় শুধু শিমুলের দেহ ভেসে আসছে। এটা ওর মস্তিষ্কের স্নায়ুকোষকে অচেতন করে দিচ্ছে। যদি এমন চলতে থাকে তাহলে হয়তো একদিন ওর মানসিক ভারসাম্য হারাতে হবে। রাফসান নীলিমার কপালে হাত দেয়। কল্পনার বাহিরে গরম হয়ে আসছে। ভাবছে কি করা যায়। এখন যদি কিছু না করেও তাহলে মেয়েটার জীবনও চলে যেতে পারে। কিছু ভাবলো না ও। নীলিমা চুপ হয়ে আছে। রাফসান ডাকছে ওকে, নীলিমা, এই নীলিমা, চুপ হয়ে গেলে যে, কি বলবে বলো? ও কিছু বলছে না, চোখ বুজে গেছে। ঘাবড়ে যাচ্ছে রাফসান। দারোয়ানকে ডাক দিয়ে গেট খুলতে বলেও। গাড়ির চাবি ভেতরেই আছে। সেখান থেকে চাবি নিয়ে নীলিমাকে গাড়িতে বসিয়ে ওর আম্মুকে ফোন দিয়ে জাগিয়ে সব কিছু বলে। রাত তখন 3টে। নীলিমাকে হাসপাতালে ভর্তি করে রাফসান বাসায় এসে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। পুলিশ তাদের তদন্ত করে যাচ্ছে। কুরিয়ার ডেলিভারি বয়কে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞেস করছে, কিন্তু কিছুই বলতে পারছে না। সে যার পার্সেলটা নিয়ে নীলিমাকে দিয়েছে সে তার চেহারাই দেখেনি, শুধু টাকার বিনিময়ে কাজটি করেছে। পুলিশও চুপসে গেছে। তাদের করা জিজ্ঞাসার পরেও তারা কিছুই জানতে পারেনি। তবে শিমুলের দেহটা পাওয়া গেছে শহরের বাইরে। জঘন্যভাবে হত্যা করা হয়েছে তাকে।
এমন ভয়ানক মৃত্যু যেন এক প্রতিশোধের আগুনে জ্বলন্ত এক মানুষই পারে। খুনি এতটা চালাক যে কোনো ক্লুই রেখে যায়নি। এমনকি এটাও জানা যায়নি যে খুনি আসলে কে, ছেলে নাকি মেয়ে। পুলিশ পিছু হাঁটছে, অযথা কষ্ট করা বৃথা। সকালে রাফসানের ঘুম ভাঙে রিফাতের ফোনে। রিফাতকে সেদিন ঝিনুকের মায়ের পিছে পাঠিয়েছিল রাফসান। নীলিমার সামনে সেদিন তার পিছু নিলে হয়তো ভুল বুঝতো নীলিমা, নয়তো রাফসান নিজের নিয়ন্ত্রণ হারাতো। তাই ঠান্ডা মাথায় কাজ করছে ও। রিফাতকে তাদের সমস্ত ইনফরমেশন বের করতে বলেছিল। কড়া নজরদারিতে ওর জবাব নেই। ঘুম ঘুম কণ্ঠে রাফসান ফোন রিসিভ করে। রিফাত বলল, রাফসান ভাই, ঝিনুকের আম্মুর সমস্ত খবরাখবর নিয়েছি। গতকাল আর আজ একটা কবরের সামনে কয়েকবার গিয়ে বসে থাকছে, কাঁদে, বিড়বিড় করে কি যেন বলে। মনে হয় ভাই ঝিনুক আর নেই। রাফসান থমকে যায়, সমস্ত শরীর কাঁপছে। তার শীতল কণ্ঠে আবারও বলছে, মনে হয় মানে কি? তুই কি শিওর? কথা বলছিস কি ঝিনুকের মায়ের সাথে? না ভাই, কথা বলিনি। আমার যেটা সন্দেহ হয়েছে সেটা বলছি। তুই জানিস না এই সন্দেহের ভিত্তিতে কত বড় ভুল আমি করেছি? তবুও তুই সন্দেহের কথা বলছিস? চোখ লাল হয়ে গেছে ওর। রিফাত বলল, সরি ভাই, ভুল হয়েছে। আমি সরাসরি সব খবর নিয়ে আপনাকে জানাচ্ছি। এই ভুল আর দ্বিতীয়বার হবে না। ঠিক আছে বলেই ফোন রেখে দেয় রাফসান। শরীরের টেম্পারেচার বেড়ে গেছে রিফাতের কথা শুনে। হৃদয়ের মাঝে কেমন যেন শূন্যতা অনুভব করছিল। এখনো সেই অনুভব, সেই মায়া কাটেনি ওর। কত রাত একসাথে নির্জন মাঠে হেঁটে চলেছে সেটাই মনে নেই ওর। কত স্পর্শ ওর শরীরে এখন স্মৃতি বয়ে যাচ্ছে, সেটা শুধু রাফসানই বলতে পারবে। ঠুকরে মরছে স্মৃতিগুলো আঁকড়ে ধরে। হাসপাতাল থেকে ফোন আসে, নীলিমার বাবা এসেছে। ওকে নিয়ে দেশের বাইরে চলে যাবে চিকিৎসা করাতে। ওর নাকি আরও কিছু অসুখ ধরা পড়েছে বিভিন্ন টেস্টের মাধ্যমে, তাই দেশের বাইরে নিয়ে যাবে। রাফসান কিছু বলেনি, হাসপাতালেও যায়নি ওর সাথে দেখা করতে। সারাটা দিন এমনই কাটে। বিকালবেলা নীলিমার ফোন আসে, দেখা করতে বলে ওকে। নিশ্চুপ সে দেখা করছে। কত কিছু শুনিয়েছে নীলিমা, যাবার আগে একটু শাসিয়ে যায়। এটা করবা না, ওটা করবা না, এগুলো করেই সময় কাটে। খানিকটা সময় পরে জয় ও সুমিত আসে নীলিমার সাথে দেখা করতে। নীলিমা দেশের বাইরে যাবে, একটু দেখা তো করা দরকার, শত হলেও বেস্ট ফ্রেন্ড বলে কথা। ওরা কথা বলে রাফসান তখন বিদায় নেয় ওদের থেকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা। রেস্টুরেন্টের বিল চুকিয়ে বের হওয়া ওরা তিনজন, নীলিমা, জয় ও সুমিত। শেষবারের মতন ওরা হাত মেলাচ্ছিল। এমন সময় একটা দ্রুতগামী গাড়ি জয় আর সুমিতকে ধাক্কা দিয়ে চলে যায়। নীলিমা থমকে যায়। নিথর দেহ পড়ে আছে। নীলিমা কাঁপছে, সমস্ত শরীর ভেঙে পড়েছে পিচঢালা রাস্তায়। জ্ঞান হারায় তখনই। 2 মাস পেরিয়ে গেছে। রাফসানের হাতে 2টি ডায়েরি। একটিতে লেখা ছিল একটি নিরপরাধ মেয়ের জীবন শেষের গল্প, অন্যটিতে লেখা ছিল 3টি খুনের বর্ণনা, যেগুলো রাফসান নিজের হাতে লিখেছে। শেষের ইতি সেই টেনেছে। আজ শেষ থেকে শুরুর সৃষ্টি করেছে ও। 2টো ডায়েরি আগুনে পুড়ছে। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে ঝিনুক ও রাফসান। মুচকি হাসছে। সেদিন ঝিনুকের মায়ের কান্না ছিল স্বামীহারা কান্না। কবরটি ছিল ঝিনুকের বাবার। সমস্ত খোঁজ চালিয়ে ঝিনুককে খুঁজে পায় রাফসান। এদিকে ভুলে জর্জরিত হয়ে 4 দেওয়ালে বন্দি হয় নীলিমা। শরীরে দুর্গন্ধ নিয়ে পড়ে আছে বন্ধ রুমের একটি কোণে। কারোর সাথে কথা নেই, একা একা গুনছে সে তার ভুলগুলো জমাট বাঁধা চুলের সাথে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।